আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 5-এ। আমাদের অনলাইন ক্লাস 4-এ আমরা গ্যাসের সূত্রগুলো পড়ার আগে যা যা প্রয়োজনীয় ধারণা নেওয়া প্রয়োজন আমরা সেই ধারণাগুলো নিয়েছি। আজকে আমরা বয়েলের সূত্রটা দিয়ে আমাদের আলোচনা শুরু করব। বিজ্ঞানী রবার্ট বয়েল, আইরিশ বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 খ্রিস্টাব্দে গ্যাসের চাপের উপর আয়তনের একটা প্রভাব আবিষ্কার করেন। স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন এবং চাপের এই প্রভাবটা বিপরীতমুখী বলে তিনি আবিষ্কার করেন। এবং এই সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে লিখতে পারি ভি সমানুপাত 1/p, অর্থাৎ আয়তন এবং চাপের এই সম্পর্কটা ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হচ্ছে। সূত্রটার বিবৃতি হলো স্থির তাপমাত্রায়, দেখো এখানে তাপমাত্রার কোনো টার্ম আমি লিখিনি, অর্থাৎ টি এর কোনো টার্ম লেখা হয়নি, ভি এবং পি দিয়ে শুধু কথা হচ্ছে। তার মানে এখানে টিটা হচ্ছে স্থির, অর্থাৎ তাপমাত্রা স্থির। এ কারণে সূত্রের শুরুতেই আমরা বলবো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত বলের অথবা চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। অথবা এভাবে বলতে পারো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত বলের বা প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে। অর্থাৎ যখন তাপমাত্রা স্থির থাকছে তখন আয়তন এবং চাপের যে সম্পর্কটা সেটা ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপকে যদি আমরা 4 গুণ করে দেই তখন আয়তনটা হয়ে যাবে 1/4। অর্থাৎ আমরা যেভাবে বৃদ্ধি করব ঠিক সেই হারেই কমে যাবে, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন তোমরা দেখো সমানুপাতিক যে চিহ্নটা আমরা ব্যবহার করেছি, এই সমানুপাতিক চিহ্নটাকে ওঠানোর জন্য আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। পরের লাইনে দেখো ভি ইজিক্যাল টু, এখন কিন্তু আমি সমানুপাতিক চিহ্নটা আর ব্যবহার করছি না, ব্যবহার করছি কে। সমান চিহ্ন ব্যবহার করলাম এবং একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম কে ইন্টু 1/p, আগে যেভাবে ছিল ঠিক সেভাবে। এখন পি আর ভিকে আমি যদি গুণ করে দিই তাহলে আমার সমান চিহ্নের ডানে থাকছে কে আর বাম দিকে থাকছে পিভি, অর্থাৎ গ্যাসের আয়তন এবং চাপের গুণফল হচ্ছে ধ্রুবক। অর্থাৎ বয়েলের সূত্রকে যদি আমি অন্যভাবে বিবৃতি করতে চাই যে স্থির তাপমাত্রায় যে কোনো ভরের কোনো গ্যাসের আয়তন এবং চাপের গুণফল হলো একটি ধ্রুব সংখ্যা, আমি কিন্তু এভাবেও বলতে পারি। তবে আমরা প্রথম যে বিবৃতিটা পেয়েছি সেটা নিয়ে আলোচনা করব এবং সেটাই আমরা পরীক্ষায় লিখব। এবার দেখো আমি যদি 4টি গ্যাস নিয়ে এই রবার্ট বয়েলের সূত্রে এই পরীক্ষাটা করি তাহলে দেখা যায় 4টা গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটার চাপ হবে P1, প্রথম গ্যাসের চাপ হবে P1, দ্বিতীয় গ্যাসের P2, তৃতীয় গ্যাসের P3, এরপর চতুর্থ গ্যাসের হচ্ছে P4। আয়তনও V1, V2, V3 এবং V4। এবং প্রত্যেক ক্ষেত্রেই P1, V1, P2, V2, P3, V3, P4, V4 এর যে গুণফলটা থাকবে সেটা সবসময় কী হবে, একটা ধ্রুবক। ধ্রুবক মানেই হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং এর একটা নির্দিষ্ট মান থাকবে এবং এটা কখনোই আমাদের পরিবর্তন যেটা হবে সেটা সমানুপাতিক হারে এর পরিবর্তনটা হতে থাকবে। এবার আসো আমরা এই সূত্রটাকে যদি লেখচিত্রের মাধ্যমে দেখি, অর্থাৎ আমরা লেখচিত্রে ভি বনাম 1/p এভাবে করে আমরা একটা চিত্র আমরা বয়েলের সূত্র থেকে 3 ধরনের লেখচিত্র আমরা বইয়ে তোমরা দেখতে পাবে, হাজারিনাগের বইয়েও পাবে এবং সেই সাথে অক্ষরপত্রের বইয়েও তোমরা 3 ধরনের গ্রাফ বা লেখচিত্র খুঁজে পাবে। সেটা হচ্ছে ভি বনাম পি, অর্থাৎ হচ্ছে ওয়াই অক্ষে ভি এবং এক্স অক্ষে পি দিয়ে আমরা একটা গ্রাফ আঁকতে পারি, সেক্ষেত্রে কী ধরনের পরিবর্তন হয়। আবার ওয়াই অক্ষে ভি এবং এক্স অক্ষে 1/p, অর্থাৎ ভি ভার্সেস 1/p আকারেও আমরা একটা গ্রাফ আঁকতে পারি, তখন কী ধরনের গ্রাফ পেতে পারি। এবং পিভি বনাম পি, অর্থাৎ পিভি ভার্সেস পি, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষে থাকবে পিভি অর্থাৎ আয়তন এবং চাপের গুণফল এবং এক্স অক্ষে থাকবে পি এর মান, এবং প্রতিটা ক্ষেত্রেই তাপমাত্রা স্থির থাকবে যেহেতু এটা বয়েলের সূত্র। তাহলে আমরা একটু দেখে নিই যে প্রত্যেকটা ক্ষেত্রে লেখচিত্রে গ্রাফের পরিবর্তনগুলো কী হয়। স্থির তাপমাত্রায় আমাদের চাপ বনাম আয়তনের যে লেখচিত্রটা
সেটার আকৃতি দেখো একটা অধিবৃত্তের মতো আকৃতি তৈরি হয়। স্থির তাপমাত্রায় এই প্রক্রিয়াটা যেহেতু সম্পন্ন হচ্ছে, তাহলে এই প্রক্রিয়াকে আমি নাম দিতে পারি সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। অর্থাৎ এখানে তাপটা প্রতিটা ক্ষেত্রেই তাপের পরিমাণটা সমান থাকবে, এবং এর প্রাপ্ত যেই রেখাগুলো রয়েছে এটা হচ্ছে অধিবৃত্তীয় রেখাসমূহকে, এই রেখাগুলোকে আমি নাম দিতে পারি সমতাপীয় রেখা অথবা আইসোথার্ম। আইসোথার্ম শব্দটাকে আমরা আসলে বলি গ্রিক শব্দ আইসো, যার অর্থ সম বা একই, এবং থার্ম অর্থ হচ্ছে তাপমাত্রা। আইসোথার্ম অর্থ সম তাপমাত্রা, অর্থাৎ ভি বনাম পির যে লেখচিত্রটা, এই লেখচিত্রের এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি সমতাপীয় প্রক্রিয়া, যেহেতু তাপমাত্রা স্থির। এবং এই লেখচিত্রের ফলে আমরা যে গ্রাফগুলো পাচ্ছি, এই গ্রাফগুলো হচ্ছে অধিবৃত্তীয় রেখা। পি বনাম ভি লেখচিত্রে আমরা যদি একটু লেখচিত্রটা ক্যালকুলেট করি, দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তন রেখেছি, এক্স অক্ষ বরাবর চাপ। এককটা তুমি উল্লেখ করতে পারো যে আমরা আয়তনটা আসলে যে পরীক্ষাটা এখানে করা হয়েছিল সেখানে আয়তনগুলো মিলিলিটারে হিসাব করা হয়েছিল, আর চাপ হচ্ছে মিলিমিটার মার্কারিতে। দেখো কোনো একটা গ্যাসের যখন আয়তনের পরিমাণটা এতটুকু, তখন চাপের পরিমাণটা দেখো অনেক বেশি। আবার যখন আয়তন বেড়ে যাচ্ছে তখন চাপের পরিমাণটা কমে যাচ্ছে। এবং এই অবস্থা দেখা যায় T1-এ আমরা অধিবৃত্তের যে রেখাটা এখানে পাচ্ছি, T2-তে আরেকটু উপরে, এবং T3-তে তাপমাত্রাটা আমরা যখন বেড়ে যাচ্ছে তখন অধিবৃত্তের অবস্থানটা তাপ এবং চাপের পরিমাণ বাড়ার সাথে সাথে তাপমাত্রার সাথে যেহেতু পরিবর্তন হয়েছে, এভাবে পরিবর্তনটা দেখানো হচ্ছে। অর্থাৎ ভি বনাম পি এর লেখচিত্রে আইসোথার্মের ক্ষেত্রে আমরা দেখতে P1 V1 ইজিক্যাল টু হচ্ছে P2 V2। আয়তন এবং চাপের যে পরিমাণটা এবং এদের যে গুণফলটা সেটা হচ্ছে সমানুপাতিক হারে, একটা ধ্রুব হারে বাড়তে থাকে। T1-এর ক্ষেত্রে যেটা হয় T2-র ক্ষেত্রে আরেকটু বেশি এবং T3-র ক্ষেত্রে আরেকটু বেশি। এই P1 এবং V1-এর যে গুণফল সেটা হচ্ছে ভি বনাম পি লেখচিত্রের ক্ষেত্রে। এবং এখান থেকে আমরা সমতাপীয় বা আইসোথার্মাল প্রসেস এবং হচ্ছে আমাদের সমতাপীয় রেখা বা সমশ্ল লেখ সম্পর্ক বা আইসোথার্ম সম্পর্কে জানতে পারি। যে স্থির তাপমাত্রায় যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এই কারণে বলা হচ্ছে এটা সমতাপীয় প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস, এবং এই কারণেই প্রাপ্ত অধিবৃত্তীয় যে রেখাসমূহ সেটা হচ্ছে সমতাপীয় রেখা বা সমস্য রেখা বা আইসোথার্ম। গ্রিক ভাষায় আইসো শব্দের অর্থ হচ্ছে একই বা সমান, এবং থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। এরপরে আরেকটা যে পরীক্ষা রবার্ট বয়েল করেছিলেন সেখানে দেখা যায় আয়তন বনাম যদি 1/P অর্থাৎ 1/P, ভি বনাম 1/P এর লেখচিত্র যদি আঁকা হয় T1 T2 3 এই তিনটা টেম্পারেচারের ক্ষেত্রে, তখন দেখা যায় আমরা যে আইসোথার্মগুলো পাচ্ছি বা সমতাপীয় যে রেখাগুলো পাচ্ছি সেগুলো দেখা যায় আনুভূমিক শরীর মানে যে সমতাপীয় রেখাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হয়। অর্থাৎ আমি এখান থেকে যে পয়েন্টটা পাচ্ছি এবং এখানে T2-তে আরেকটা পয়েন্ট পাচ্ছি T3-তে, এবং এই তিনটা রেখাকে যখন পিছনের দিকে বৃদ্ধি করা হয় তখন এটা আমাদের মূলবিন্দুতে এসে ছেদ করছে। অর্থাৎ গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপের সমান ব্যস্তানুপাতে যদি আঁকা হয় তখন আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাই। আবার আরেকটা লেখচিত্র নিলাম, সেখানে হচ্ছে আয়তন এবং চাপের গুণফল বনাম হচ্ছে আমাদের চাপ। আয়তন এবং চাপের গুণফলের সাথে চাপের যে পরিবর্তনটা হচ্ছে সেটা যদি আমি তিনটা টেম্পারেচারের ক্ষেত্রে T1 T2 3 এবং একই টেম্পারেচার সময় মানে কিছুটা সময় পর পর যদি নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা যেই পরীক্ষণের যে রেজাল্টটা পাই সেটা দেখা যায় সেটা আমাদের একটা স্থির তাপমাত্রায় হওয়ার কারণে এটা ধ্রুবক হারে এটা বৃদ্ধি পেতে থাকে, যেটা আমাদের সূত্রেই ছিল যে পিভির যে গুণফলটা সেটা আসলে ধ্রুবক হারে বাড়তে থাকে, অর্থাৎ সবসময় একই হারে বাড়তে থাকে। এটা কোনো অধিবৃত্তীয় রেখা হয় না, কখনো সরল রেখাও হয় না, এবং এটা সময় ধ্রুবক হারে বাড়তে থাকে। দেখো T1-এর রেখাটা হচ্ছে এটা, T2-র ক্ষেত্রে এই রেখাটা পাচ্ছি এবং T3-তে রেখাগুলো পাচ্ছি, এবং যে রেখাগুলো পাচ্ছি যেহেতু এটা সমতাপীয় প্রসেসের রেখা, এই প্রত্যেকটা রেখার নাম হচ্ছে আইসোথার্ম। পরীক্ষার প্রশ্ন আসে আইসোথার্ম বলতে কী বুঝো? সেক্ষেত্রে বলতে হবে যে স্থির তাপমাত্রায় যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকে আমরা জানি সমতাপীয় প্রক্রিয়া বলা হয়, এবং এই সমতাপীয় প্রক্রিয়াতে যে রেখাগুলো পাওয়া যায় সেটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। কখন, কী বনাম কী আঁকলে?
আবার কখনো অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়, তখন আমাদের কী বনাম কী আঁকতে হয়, আবার কখনো আমাদের একদম সমানুপাতিক হারে একদম আনুভূমিক একটা সরলরেখা পাওয়া যায়, সেটাও আমরা কখন পাচ্ছি এই অনুযায়ী যে রেখাগুলো পাই সেগুলো হচ্ছে সমষ্ণ রেখা বা সমতাপ রেখা বা আইসোথার্ম বলা হয়। এখানে আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, গ্রিক আইসো শব্দের অর্থ হচ্ছে একই বা সমান, এবং থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। এবার আমরা চলে যাব বয়েলের সূত্রের কিছু মানে আসলে গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্রটা মানা হয় কিনা সেটা সম্পর্কে যদি আমরা বলি, যা আমাদের আশেপাশে যে গ্যাসগুলো পাওয়া যায় সেগুলোতে দেখা যায় বয়েলের সূত্রটা যে আসলে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের যে আয়তন এবং চাপের যেই সম্পর্কটা পাওয়া যায় সেটা আসলে কোনো ধরনের গ্যাসই এই সম্পর্কটা মেনে চলে না। অর্থাৎ বয়েলের এই সূত্রটা আমার যে বাস্তব গ্যাসগুলো আছে, আমাদের আশেপাশে যে গ্যাসগুলো আছে সেগুলোতে পাওয়া যায় না। তবে কিছু নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, এরা কিছুটা এই ধর্মটা মেনে চলে, এবং এ কারণেই আমরা একটা কাল্পনিক গ্যাস কল্পনা করি নিই যেটাকে বলা হয় আদর্শ গ্যাস। যদি গ্যাসের সবগুলো সূত্র, আমরা যতগুলো সূত্র পড়ব সবগুলো সূত্রই যদি গ্যাস আসলে মেনে চলতো তাহলে সেই গ্যাসটাকে আমরা বলতাম আদর্শ গ্যাস। আর আমরা বাস্তবে যে গ্যাসগুলো পাই যেখানে গ্যাসীয় সূত্রগুলো তারা কোনো গ্যাসগুলোই মেনে চলে না, সেগুলো হচ্ছে বাস্তব গ্যাস। এবং আদর্শ গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যালোসাকের চার্লসের সূত্র, তারপর হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র, এবং এই সবগুলো সূত্রই আদর্শ গ্যাস মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস এই সূত্রগুলো মেনে চলে না। এখন আমরা বয়েলের সূত্রে যে গাণিতিক প্রকাশটা পেলাম সেটা একটা পেয়েছি আমরা ভি সমানুপাতিক ধ্রুবক ইন্টু 1/p, এটা দিয়েও আমাদের অঙ্ক আসতে পারে। আবার পিভি ইজিক্যাল টু হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই অনুপাতেও আমার অঙ্ক আসতে পারে। কখনো আয়তন বের করতে বলবে, কখনো চাপ বের করতে বলবে, অথবা কখনো আয়তন এবং চাপের গুণফলটা দিয়ে তোমাকে কিছু ডাটা দেওয়া থাকবে, সেটা থেকে বলতে হবে আসলে যেই তথ্য উপাত্ত উদ্দীপকে দেওয়া আছে সেটা কি বয়েলের সূত্র মেনে চলছে কি। তাহলে চলো আমরা বইয়েরই কিছু অঙ্ক যেটা সমাধান করা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। হাজারের বইয়ের বয়েলের সূত্র যে গাণিতিক প্রথম যে সমাধানটা আছে বইয়ে, এখানে প্রশ্নটা দেখো, একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডার বাতাস, যে সিলিন্ডারটা থাকে বাতাস এবং গ্যাসোলিনের মিশ্রণের আয়তন হচ্ছে 410 মিলিলিটার। বাতাস এবং গ্যাসোলিনের মিশ্রণের একটা আয়তন দেওয়া আছে ভি। দহনের পূর্বে মিশ্রণটিতে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার থেকে 9.5 অ্যাটমসফিয়ারে রাখা হলো। অর্থাৎ চাপের এখানে একটা পরিবর্তন হয়েছে। দহনের পূর্বে মিশ্রণটাকে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার থেকে 9.5 অ্যাটমসফিয়ারে রাখা হলো, তখন মিশ্রণটার আয়তন কত মিলিমিটার হবে। অর্থাৎ মিশ্রণের একটা আয়তন শুরুর দিকে যেটা আয়তনটা ছিল সেটা দেওয়া আছে, শুরুর দিকে তার যে চাপটা ছিল সেটা দেওয়া আছে, এবং শেষে যে চাপটা হয়েছে সেটা দেওয়া আছে, কিন্তু শেষে যে আয়তনটা হয়েছে এই চাপ প্রয়োগের ফলে সেটা দেওয়া নেই। অর্থাৎ P1 V1 P2 V2 এই সূত্র দিয়ে আমাদের আসলে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে অঙ্কটা করা হলো। এখানে দেখো, যেহেতু পি এবং ভি নিয়ে কথা হচ্ছে, তার মানে অবস্থায় তাপমাত্রাটা স্থির এবং গ্যাসের মোল সংখ্যাও স্থির, পরিবর্তন ঘটেছে পি এবং ভি এর। তাহলে গ্যাসের এইখানে আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল সেখানে আমার সূত্রটা প্রয়োগ হবে বয়েলের। তো বয়েলের যে সূত্রটার সমীকরণটা আমরা শেষে পেয়েছিলাম সেটা ছিল P1 V1 ইজিক্যাল টু P2 V2। অর্থাৎ যখন দুইটা গ্যাসের ক্ষেত্রে আমি বলবো তখন আমি এই সূত্রটা ব্যবহার করব, P1 V1 ইজিক্যাল টু হচ্ছে P2 V2। এবং প্রশ্নে খেয়াল করো, প্রাথমিক অবস্থায় চাপ ছিল আমাদের P1 1 অ্যাটমসফিয়ার, প্রাথমিক অবস্থায় আয়তন যেটা দেওয়া ছিল 410 মিলিলিটার, শেষ অবস্থায় চাপ P2 ছিল 9.5 অ্যাটমসফিয়ার, এবং শেষ গ্যাসীয় আয়তন ছিল V2 যেটা আমাদের জানা ছিল না। তাহলে কি করতে হবে, শুধুমাত্র এই সূত্রে P1 V1 এ P2 এই তিনটার মান বসিয়ে আমি শেষ পর্যন্ত V2 এর যে মানটা পাবো সেটা ছিল শেষ অবস্থায় গ্যাসীয় মিশ্রণটার আয়তন 43.16 পাওয়া যাচ্ছে। এবার খেয়াল করো, চাপের দুইটা এককই কিন্তু অ্যাটমসফিয়ারে এবং আয়তনের একটা একক মিলিলিটার দেওয়া আছে, তাহলে স্বাভাবিকভাবে আমার উত্তরটা মিলিলিটারেই আসবে। এরপরে যদি আমরা পরের প্রশ্নটাতে যাই, স্থির তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 লিটার হয়, ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 অ্যাটমসফিয়ার করা হলো।
স্থির তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে ঘটছিল এবং শেষ পর্যন্ত তাপমাত্রাটা বৃদ্ধি করে 2.5 অ্যাটমসফিয়ার করা হলো, তখন ওই গ্যাসের আয়তনটা কত হলো। আবার ঠিক একই অঙ্কের মতো আয়তন দেওয়া আছে আমাদের বিক্রিয়ার, আমাদের যে চাপ বৃদ্ধি করার আগের এবং পরের অবস্থার আয়তনটা দেওয়া আছে। পরের অবস্থা আয়তন কী হলো সেটা আর দেওয়া নেই, চাপের পরিবর্তনটা প্রথমে কী পরিবর্তন হলো এবং শেষে কী পরিবর্তন, দুটোই দেওয়া আছে। তাহলে এক্ষেত্রেও আমার মোল সংখ্যা এবং তাপমাত্রা স্থির, এবং এ কারণে আমাদের বয়লের সূত্র প্রযোজ্য হবে। আমার সূত্রটা হচ্ছে, যেহেতু দুইটা গ্যাসের মিশ্রণের কথা বলা হচ্ছে এবং দুইটা গ্যাসের চাপ প্রদানের আগের এবং পরের অবস্থা, দুইটা অবস্থাকে প্রকাশ করছে, তাহলে আমি P1V1 দিয়ে সূত্রটা করব। P1V1 = P2V2, ভি এর মানটা বসাবো এবং ডান দিকে আমরা প্রশ্ন মতে অথবা এখানে অথবা দেয়া আছে লিখে তোমরা মাঝখানে একটা লাইন টানবে, টেনে তারপর হচ্ছে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো সব প্রত্যেকটার নাম বাংলাতে নাম লিখে তারপর কী দিয়ে প্রকাশ করা হচ্ছে, কী দেওয়া আছে একক সহ লিখব এবং লিখে তারপর আমরা উত্তরটা লিখব। এখানে একটা কথা বলে রাখি, এখানে যেমন বইয়ে 1 অ্যাটমসফিয়ার ইন্টু 3.15 লিটার ডিভাইডেড 2.5 1 অ্যাটমসফিয়ার লেখা হয়েছে। তোমরা চাইলে এখানে কোনো ধরনের একক ব্যবহার না করে সরাসরি উত্তরের ক্ষেত্রে তুমি V2 = 1.26 লিটার লিখতে পারো, ঠিক আছে। এখানে এককগুলো না লিখলেও চলবে, শুধুমাত্র 1 × 3.15 ডিভাইডেড 2.5 লিখে দেবে, এককগুলো এখানে না লিখলেও চলবে। এবার একটু অন্যরকম একটা অঙ্ক দেখি। একটা ফ্লাক্সে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টা বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে? মানে একটা ফ্লাক্সে 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা হচ্ছে একটা ফ্লাক্সে। 2 লিটার আয়তন বিশিষ্ট এই গ্যাসটা যেই ফ্লাক্সে আছে, এতটুকু পরিমাণ গ্যাস দিয়ে 2 লিটার আয়তন বিশিষ্ট আমি কয়টা বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করতে পারবো, যখন প্রত্যেকটা বেলুনের ভেতরে হাইড্রোজেন গ্যাসের চাপ তখন হয়ে যাবে 2 অ্যাটমসফিয়ার এবং প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে। এক্ষেত্রে যেহেতু গ্যাসের তাপমাত্রা স্থির রয়েছে, তাহলে আমাদের বয়লের সূত্র প্রযোজ্য হবে P1V1 = P2V2, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা স্থির। আমরা ধরে নিই বেলুনের সংখ্যাটা, যেহেতু আমরা জানি না, বেলুনের সংখ্যাটাকে n ধরে নিচ্ছি। আবার প্রত্যেকটা বেলুনের গ্যাসের ধারণ ক্ষমতা 2 লিটার, যেহেতু আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে যে প্রত্যেকটা বেলুনের ধারণ ক্ষমতা হচ্ছে 2 লিটার। সুতরাং গ্যাস ভর্তি n সংখ্যক বেলুনের আয়তন বা গ্যাসের মোট আয়তন হচ্ছে 2n লিটার, অর্থাৎ প্রত্যেকটা গ্যাসে কী পরিমাণ বেলুন, মানে কয়টা বেলুন আছে সেটা তো আমরা জানি না, তবে আমরা জানি যে প্রত্যেকটা এরকম যতগুলো বেলুন হবে তাদের প্রত্যেকটা বেলুনের গ্যাসের ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। তাহলে প্রথম অবস্থায় আমাদের গ্যাসের চাপ হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, যেহেতু আমরা প্রথম অবস্থায় আমরা যে ফ্লাক্সটাতে হাইড্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসটাকে নিয়েছিলাম সেখানে আমাদের চাপ ছিল 10 অ্যাটমসফিয়ার। দ্বিতীয় অবস্থায় যে চাপটা, যখন আমার বেলুনে আমি গ্যাস ভরবো তখন কিন্তু আমার চাপ হয়ে যাচ্ছে 2 অ্যাটমসফিয়ার, এবং ফ্লাক্সে আমার হাইড্রোজেন গ্যাসের যে আয়তন ছিল সেটা ছিল 50 লিটার, এবং দ্বিতীয় অবস্থায় আমার যে আয়তনটা বেলুনে হবে সেটা হচ্ছে 2 × n লিটার, অর্থাৎ বেলুনে কয়টা বেলুনের সংখ্যা এবং প্রত্যেকটা বেলুনের, যেহেতু একটা বেলুনে আমার n সংখ্যক বেলুন রয়েছে এবং প্রতিটা বেলুনের আয়তন যেহেতু v, তাহলে n সংখ্যক বেলুনের আয়তন হয়ে যাবে 2 × n লিটার। বয়লের সূত্র মতে P1V1 = P2V2, আমরা P1 এর মান বসালাম, V1 এর মান বসালাম, P2 এর মান বসালাম, V2 এর মান বসালাম এবং সেখান থেকে আমরা n এর মানটাকে বের করে নিলাম এবং n পাওয়া গেল 125, অর্থাৎ আমি 125টা বেলুনে 2 অ্যাটমসফিয়ার চাপে এবং 2 লিটার হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করতে পারবো, যেখানে আমার ফ্লাক্সে ছিল 50 লিটার হাইড্রোজেন গ্যাস। আমরা বয়লের সূত্র থেকে কিছু গাণিতিক সমাধান দেখেছি। আমি তোমাদেরকে যে সমাধানগুলো দেখালাম এগুলো যেহেতু হাজারীর বইয়ের, সবার কাছে হাজারীর বই নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমি এর ছবিগুলো তোমাদেরকে দিয়ে দিব, স্টিল পিকচারগুলো তোমরা পাবে। আর আজকের ক্লাসের এই আলোচনার ভিত্তিতে আমরা কিছু বাড়ির কাজ দিলাম, 2টা গাণিতিক সমস্যা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি এবং খুবই সোজা যে অঙ্কগুলো। যে 1 নম্বর প্রশ্নটা দেখো, 1 অ্যাটমসফিয়ার চাপে একটা নির্দিষ্ট ভরের
গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার, দেখো চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, একই তাপমাত্রায় চাপ পরিবর্তন করলে উক্ত গ্যাসের আয়তনটা হয়ে যাচ্ছে 50 সেন্টিমিটার কিউব। এককও দেখো তোমাকে পরিবর্তন করতে হবে না, কী পরিমাণ চাপ বৃদ্ধি করা হয়েছিল, অর্থাৎ অ্যাটমসফিয়ারেই তুমি চাপের উত্তরটা পাবে। অর্থাৎ এখানে P2 এর মানটা জানতে যাওয়া হয়েছে, P1V1 = P2V2। এই সূত্রটা দিয়ে সবগুলো মান বসিয়ে আমরা P2 এর মানটা এখান থেকে বের করবো। পরের অঙ্কটা দেখো, একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা বেলুনে 90 সেন্টিমিটার মার্কারি চাপে 1.2 লিটার বায়ু ভরা আছে। যদি উষ্ণতা স্থির রেখে বায়ুর চাপ 70 সেন্টিমিটার মার্কারি করা হয়, দেখো দুইটা চাপের মান দেওয়া আছে, তবে ওই বায়ুর আয়তন তখন কত হবে। অর্থাৎ P1 P2-র মান দেওয়া আছে, V1 এর মান দেওয়া আছে, V2 কত হবে সেটা জানতে চাওয়া আছে। আশা করি এই অঙ্ক দুটো সবাই পারবে। যারা ক্লাসটা দেখবে তারা তো অবশ্যই কমেন্টের রোল লিখবে, এবং সেই সাথে ক্লাসটা দেখার পর তোমরা বই থেকে পড়াশোনা করে এই অঙ্ক দুটো করে কমেন্টে যারা যারা অঙ্কগুলো করতে পেরেছো বা কোথাও কোনো সমস্যা হলে যে এই জায়গাটায় এতটুকু গিয়ে আটকে গিয়েছো আর করতে পারছো না, অতটুকুর ছবিও আমাকে পাঠাবে, ঠিক আছে? তাহলে আমি প্রত্যেকের কাছ থেকে 2টা কমেন্ট অ্যাটলিস্ট আশা করছি। একটা হচ্ছে সে ক্লাস দেখে ক্লাস রোল দিবে, আরেকটা হলো তুমি তোমার বাড়ির কাজটা আমি কমেন্টে সেন্ড করবো, ঠিক আছে? তাহলে পরের ক্লাসে কথা হবে, আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।